জাঙ্কুক ভাইয়াকে প্রথম দেখেছিলাম কালবৈশাখীর এক বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজে জুবুদুবু অবস্থা, গায়ে শার্ট লেপ্টে আছে, চুল থেকে টুপটুপ করে গড়িয়ে পানি পড়ছে। সম্পর্কে উনি আমার আপুর দেবর। আমি তখন সদ্য কৈশোরে পা দিয়েছি, প্রেম ভালোবাসার সম্পর্কে জানছিলাম, বুঝতে শিখেছিলাম। আর প্রথম বোধ হয় তার প্রেমেই পড়েছিলাম। তার সাথে আমার কথাবার্তা হয় খুবই কম, এমনকি বিয়েতেও তাকে দেখিনি আমি। তিনি তখন রাজশাহীতে ছিলেন, তার পরীক্ষা ছিল, আসতে পারেনি। পরীক্ষা শেষ করে যেদিন এলেন সেদিন আপার দুলাভাই আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। জাগো ভাইও সেদিন এলেন, তবে তিনি একা আসেননি, নিয়ে এসেছিল ঝড় বৃষ্টি এবং এক পশলা প্রেম। প্রেমে পড়লে নাকি মনের ভিতরে ঘন্টা বাজে, বন্ধুদের কাছে শুনতাম, কখনো অনুভব করতে পারিনি। কিন্তু সেদিন অনুভব করলাম খুব করে। সারাক্ষণ আশেপাশে ঘুরঘুর করতাম, সেও দেখতাম আমায় খুব আদর করত। হয়তো বাচ্চা সুলভ ছিলাম তাই। বাজারে গেলেই আমার জন্য খাবার কিনে আনতো, কখনো গল্প বলে হেসে লুটোপুটি খেত। তার এই মিশুক স্বভাবের জন্যই খুব অল্প সময়ে বাড়ির সবার প্রিয় পাত্র হয়ে গিয়েছিল। শুধু আমিই নই, বাড়ির প্রত্যেকেই তাকে ভীষণ পছন্দ করে। এরপর তিনি মাত্র দুবার এসেছিলেন আমাদের বাসায়। আমি চাতক পাখির মতো তার অপেক্ষায় থাকতাম, কখনো নিজেই চলে যেতাম তাদের বাসায়। আপাকে দেখতে মন চায়, এটাই ছিল আমার বাহানা। প্রতিবারই গিয়ে নিরাশ হতাম, ঠিক তা নয়, তবে বেশিরভাগ সময় নিরাশ হতে হতো। বাসায় তাকে পাওয়া যেত শুধু 2 ঈদের ছুটিতে, তাও ব্যস্ত থাকতো, অথবা বন্ধুদের সাথে ঘুরতে চলে যেত। ভীষণ মন খারাপ হতো আমার, এতে কারই বা কি যায় আসে। তবে আজ আমার মন ভীষণ ভালো। আজ প্রায় 1.5 বছর পর জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা হবে। এই 1.5 বছর আমি তাদের বাড়িতে যাইনি, আমার পড়াশোনার ব্যস্ততা ছিল। আসলে যখন আস্তে আস্তে বড় হচ্ছিলাম তখন অনেকটাই শান্ত হয়ে গিয়েছিলাম, নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। আগ বাড়িয়ে কথা বলতে, সামনে যেতে লজ্জা লাগতো ভীষণ। নিজেকে গুটিয়ে নেওয়ার আরো একটা কারণ ছিল, আমি জানতে পেরেছিলাম উনি একটি সম্পর্কে আছেন। কথাটা আপার থেকে শুনেছি, ওই বাড়ির সবাইও নাকি রাজি। কথাটা জানার পর খুব কষ্ট পেয়েছিলাম, কিন্তু থামিনি, শুধু চুপচাপ সরে গিয়েছি। নীরবে নিজের জীবন ও পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকেছি। দুজনেই ঢাকায় থাকতাম, কিন্তু কখনো কাকতালীয়ভাবে আমাদের দেখা হয়নি। আমিও চাইতাম না তার মুখোমুখি হতে। এখন আর আমি বাচ্চা নই, আরো বড় হয়েছি, সদ্য অনার্স শেষ করেছি। এখন বাড়ি থেকে বিয়ের জন্য খুব তোড়জোড় চলছে। সবাই চাচ্ছে এবার যেন আর কোনো রকম বাহানা না দেখাই। বিয়ের পাট তো আগেই চুকে যেত যদি আমি রাজি থাকতাম। আমার তখন বিয়ে সংসার করার মতো মানসিকতা ছিল না। এখন যে খুব আছে ঠিক তাও নয়, কিন্তু এবার আসলে বিয়েটা করা প্রয়োজন মনে করছি। আমার সমবয়সী বান্ধবীরা এখন দুটো করে বাচ্চার মা, কয়েকজন অবশ্য এখনো বাচ্চা নেয়নি, তবে অবিবাহিত নেই কেউ। আত্মীয় স্বজনরা অনেক ধরনের কথাবার্তা বলতো, বাবা মা মাঝে মাঝে গায়ে মাখলেও আমি কখনো মাখিনি। সেসব যাক গে, ওসব পুরনো কাসুন্দি না ঘাটি। এখন যেহেতু বড় হয়েছি তাই আগের আবেগ মনে পুষে রাখিনি। আরো 3 মাস আগেই আপার কাছে শুনেছিলাম জাঙ্গু ভাইয়ের সম্পর্কটা আর নেই। যদিও আমি তাকে পছন্দ করি, তবু খবরটা শোনার পর ভীষণ খারাপ লাগছিল। অদ্ভুত বিষয় হচ্ছে, যেদিন তার সম্পর্কের কথা শুনেছিলাম সেদিনও কষ্ট পেয়েছিলাম, আবার যেদিন শুনলাম সম্পর্কটা আর নেই সেদিনও কষ্ট পেয়েছিলাম। প্রথম কষ্টটা ছিল তাকে হারানো, এবং দ্বিতীয় কষ্টটা হলো সেও আমার মতো হারানোর কষ্ট পাচ্ছে। তাই ভালোবাসা তো এমনই হওয়া উচিত, তাই না? আমি অনেকবার কল দিতে চেয়েও সংকোচে কল দিতে পারিনি, কেমন যেন একটা জড়তা কাজ করছিল, তাই আর কল দেওয়া হয়ে ওঠেনি। জাঙ্কুক ভাইয়া একা না, আপার শ্বশুর বাড়ি থেকে দুলাভাই, তার বাবা মা আর আমার ভাগ্নি আসবে বাড়িতে, তাই রান্না বান্নার বিশাল আয়োজন করা হয়েছে। নানা রকমের পিঠানো বানানো হচ্ছে। রান্নাঘর থেকে আমি পিঠা নিয়ে যখনই বাড়ির ভিতরে ঢুকছিলাম তখন জাঙ্কুক ভাইকে দেখলাম। সেই প্রথম দিনের মতোই অনুভূতি, মনে হচ্ছে হাত থেকে পিঠার থালাটা এখনই আমার থেকে পড়ে যাবে। কোনো রকম নিজেকে সামলে নিয়ে ভিতরে চলে গেলাম, পিঠাগুলো রেখে আবার বাইরে এলাম, সবার সাথে কুশল বিনিময় করলাম। লক্ষ্য করে দেখলাম জাঙ্কুক ভাইয়া অনেক বদলে গেছে, চোখ তুলে একবারও তাকালো না। দুপুরে খাওয়া দাওয়ার পর বসার ঘরে বসে সবাই রেস্ট নিচ্ছিল, আমিও বসলাম সেখানে। যারা পান খায় তাদের জন্য পান সাজাচ্ছিলাম। দাদি তখন বলে উঠলেন, তে ইয়নমিনকে নিয়ে বাইরে যা। ইয়নমিন হচ্ছে আমার জান বাচ্চা,
আমার ভাগ্নি। ও ছোট মানুষ, বড়দের গল্পের মধ্যে থাকতে পারবে না বুঝলাম, কিন্তু আমি তো এখন আর ছোট নই। আমি থাকলে কি সমস্যা? অবশ্য প্রশ্ন করার সাহস হলো না। আমি চুপচাপ ওকে নিয়ে বাইরে চলে গেলাম। আমাদের বাড়ির উঠোনে বড় একটি বকুল ফুল গাছ আছে। গাছের নিচে আব্বা বসার জন্য বাঁশ দিয়ে মাচা বানিয়ে দিয়েছে। ওকে নিয়ে আমি ওইখানেই বসলাম। ইয়নমিন বলল, খালামুনি, কালকে তো পহেলা বৈশাখ, আমরা ঘুরতে যাব। আমাকে কিন্তু চুড়ি কিনে দিতে হবে খালামুনি। আমি ইয়নমিনকে জড়িয়ে ধরলাম। তোকে ঘুরতে নিয়ে যাব, চুড়িও কিনে দেব, মেলায় যাব কালকে সবাই মিলে, নাগরদোলায় চড়বো কিন্তু, ঠিক আছে? ইয়নমিন খুশিতে আমার গালে দুটো চুমু খেলো। ওর সঙ্গে দুষ্টুমি করছিলাম তখন জাঙ্কুক ভাই ধীর পায়ে এখানে এগিয়ে আসছিল, গম্ভীর তার মুখবয়। ইয়নমিন এগিয়ে গিয়ে টাচ্চুর গলায় ঝুলে পড়লো। আমি বোঝার চেষ্টা করলাম ইয়নমিনের সঙ্গেও কি এমন গম্ভীর হয়ে থাকে কিনা। দেখলাম না, ইয়নমিনের সঙ্গে বেশ স্বাভাবিক এবং হাসি খুশি ভাবে কথা বলছে। দুজনে ফিস ফিস করে কি যেন বলল। তারপরে ইয়নমিন বাড়ির ভিতরে চলে গেল। আমার হাত পা কাঁপতে লাগলো, এবার নার্ভাস লাগছে ভীষণ। অদ্ভুত বিষয়, এত ভয় কেন পাচ্ছি আমি? তিনি তো আর বাঘ ভাল্লুক নয়। আমি দ্রুত পায়ে চলে যাওয়ার পায়তারা করছিলাম। আমাকে থামিয়ে দিয়ে তিনি বলে উঠলেন, বসো। আমি কাঠের পুতুলের মতো আবারও বসে পড়লাম। নিঃসংকোচে তিনিও দেখলাম আমার পাশে এসে বসেছেন। দুজনের মাঝে নিরাপদ দূরত্ব বজায় আছে। আমি ভয় পাচ্ছি তিনি আমার জড়তা আবার টের না পেয়ে যান। আচ্ছা, তিনি কি আমাকে কিছু বলতে চান? তাহলে বলছেন না কিছু? আমি কি একবার জিজ্ঞাসা করব? না থাক, ইচ্ছে হলে সেই বলবে। প্রায় 5 মিনিট পর তিনি নীরবতা ভঙ্গ করে কোন রকম ভঙ্গিতা ছাড়াই বলে উঠলেন, বাড়ির সবাই তোমার এবং আমার বিয়ে দিতে চাচ্ছে, জানো? আমার মুখটা এবার হা হয়ে গেল, চোখ দুটো গোল গোল হয়ে গেছে। এতটাই অবাক হয়েছি যে তৎক্ষণাৎ বলার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না। এসব কথা কখন হলো? কই, কেউ তো আমাকে কিছু বললো না। জাঙ্কুক ভাই এক পলক আমার দিকে তাকালেন, খুব সঙ্গোপনে দীর্ঘশ্বাস নিয়ে বললেন, তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি কিছুই জানো না। আমি এবার ফাঁকা ঢোক গিলে বললাম, আমি আসলেই কিছু জানি না। আচ্ছা, সমস্যা নেই, কিন্তু এই বিয়েতে তোমার মতামত কি? আমার মতামত কি হবে? আমি তো কিছুই জানি না, ভাবারও সুযোগ পাইনি। তাও ঠিক, তবে ভাবার আগে তোমার কিছু কথা জানা উচিত। আমি জিজ্ঞাসা সুলভ দৃষ্টিতে তাকালাম। তিনি বললেন, তুমি কি জানো আমার একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল? আমি মাথা দোলালাম। জানি, আপা বলেছিল। আপনাদের বিয়েও ঠিক করা ছিল। শুধু বিয়ে ঠিক করা ছিল না, বিয়ে হয়েও ছিল। আমি পুরো হতভম্ব হয়ে গেলাম এই কথা শুনে। সত্যি এমন কিছু আশা করিনি, কল্পনাও করিনি। বিয়ে করলে আমরা জানতাম না। তিনি কি আমার সাথে মজা করছেন কোনোভাবে? জাঙ্কুক ভাই নিজ থেকেই বললেন, আমরা লুকিয়ে বিয়ে করেছিলাম 1 বছর আগে, একসাথে সংসারও করেছি। তারপর হঠাৎ করেই ওর অন্য কারোর সাথে সম্পর্ক হয়, তারপর নিজেই ডিভোর্স দেয়। বাড়ির কেউই এসব জানে না, তোমাকেই প্রথম বললাম, কারণ তোমার এসব জানার অধিকার আছে, যেহেতু সবাই চাচ্ছে তোমার সাথে আমার বিয়ে হোক। আমি বোবা হয়ে গেছি, মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, মাথাও ফাঁকা লাগছে। এত কিছু ঘটে গেছে, আমার এখন কি করা উচিত? তাকে কি বলা উচিত? সব মেনে নিয়ে তাকে বিয়ে করব? এখানে তার কোনো দোষ নেই, পরিস্থিতির শিকার সে। মেয়েটাই তাকে ছেড়ে চলে গেছে, প্রতারিত হয়েছে জাঙ্কুক ভাই। সে চাইলেই পারতো এসব আমার কাছে লুকাতে, কিন্তু তিনি লুকাননি। এতেই তো বোঝা যায় তার ভিতরে কোনো লুকোছুপি নেই। কিন্তু কথা হচ্ছে, হঠাৎ করে আমি এখন এত কিছু ভাবতে পারছি না, একটু সময় লাগবে। মনে মনে যখন ভেবেছিলাম এই কথাগুলো তাকে বলবো, সময় চাইবো, তখন তিনি বলে উঠলেন, আমি চাই তুমি নিজেই সবাইকে বলো যে তুমি আমায় বিয়ে করবে না। তিনি বিয়ে করছেন, ডিভোর্সি। এসব শুনেও যতটা খারাপ না লেগেছিল, তার চেয়েও বেশি কষ্ট হয়েছে তার শেষ কথাটা শুনে। আমার মতামত তো অনেক পরের বিষয়, তিনি নিজেই চাচ্ছেন না আমাকে বিয়ে করতে। সবকিছু কেমন যেন ঝাপসা দেখছি। ঝাপসা দৃষ্টিতেই দেখতে পাচ্ছি নির্দয় লোকটা তার কথা শেষ করে চলে যাচ্ছে। এত কষ্ট কেন হচ্ছে আমার? রাতে আমি শুয়ে আছি ইয়নমিনকে নিয়ে। আপা এলো তখন ঘুমাতে। আজ আমার রুমেই ঘুমাবে। রাতে সবাই একসাথে খেয়েছি, তখনও বিয়ের কথা কেউ তোলেনি। আমার একটু অবাক লাগছিল এই ভেবে যে জাঙ্কুক ভাই কিভাবে জানলো বিয়ের কথা।
আমি কেন জানি না? এমনকি এ বিষয়ে কেউ আমাকে কিছু বললো না। অদ্ভুত তো। কোনোভাবে কি তিনি আমাকে মিথ্যে বলেছেন, মজা করেছেন আমার সাথে? আমি যে আগ বাড়িয়ে কাউকে কিছু জিজ্ঞাসা করব তাও পারছিলাম না। আপা লাইট নিভিয়ে শুয়ে পড়লো। আমি আপার দিকে ফিরে শুয়ে ডাকলাম, আপা। আপা বোধহয় ততক্ষণ ঘুমানোর জন্য চোখ বন্ধ করছিল। অন্ধকার বলে টের পাচ্ছিলাম। আপা বলল, হুম, একটা কথা বলবো। বল। তোমরা কি কেউ আমার বিয়ের কথা বলছো কোথাও? সবাই তো বলছে, ছেলেও নাকি দেখছে তোর জন্য। বুঝলাম আকার ইঙ্গিতে কথা বলে কোনো লাভ নেই, তাই এবার সরাসরি জিজ্ঞাসা করলাম, জাঙ্কুক ভাইয়ের সাথে আমার বিয়ের কথা বলতেছো তোমরা? আপা কিছুক্ষণ চুপ করে রইল। এরপর কণ্ঠস্বর গম্ভীর করে জিজ্ঞাসা করলো, তোকে এসব কে বলেছে? যেই বলো কথাটা সত্যি কিনা সেটা বলো। হুম, সত্যি। আমাকে কেউ একবার জানানোর প্রয়োজনও মনে করলে না? সময় হলে অবশ্যই জানাতাম। সময়টা কবে হতো? বিয়ের দিন? আপা আমার প্রশ্নের জবাব না দিয়ে উল্টো প্রশ্ন করলো, তোর কি কারোর সাথে সম্পর্ক আছে? না, নেই। তাহলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। তাহলে তো ভালোই। সময় হলে তোকে সবাই জানাবে এই বিষয়ে। এখন ঘুমা। আপা, আবার কি? আমি ওনাকে বিয়ে করব না। কিছুক্ষণ পিনপতন নীরবতা। আপা আগের চেয়েও আরো গম্ভীর হয়ে বলল, তোর বিষয়টা কি রে তে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যা তো, লাইট জ্বালিয়ে আয়, তারপর শুনি তোর সমস্যা কি। আমি গিয়ে লাইট জ্বালালাম। আপা ততক্ষণে শোয়া থেকে উঠে বসেছে। আমার একটু ভয় ভয় লাগছে এবার। আপার সাথে আমার বয়সের পার্থক্য 7 বছর। মায়ের মুখে শুনেছি আমাকে নাকি আপাই কোলে পিঠে করে মানুষ করেছে। কেউ আমাকে সামান্য ধমক দিলেও নাকি আপা রাগারাগি করে বাড়ি মাথায় তুলতেন। বুঝতেই পেরেছি আপা আমাকে কতটা ভালোবেসে আদর করে যত্ন করেছে। বড় হওয়ার পর আদর যে কমেছে ঠিক তা নয়, বরং আদরের সাথে যুক্ত হয়েছে শাসনও। বাবার পরেই আমি আপাকে বেশ ভয় পাই। আপা কাটা কাটা গলায় বলল, বস। আমি বিছানার এক কোণে বসলাম। আপা বলল, এখন বল তোর সমস্যাটা কি? আমি নতমুখে জবাব দিলাম, আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে আমি বিয়ে করব না। কারণটা কি? ওর আগে একটি সম্পর্ক ছিল তাই? বলতে পারো সম্পর্ক ছিল, এখন তো নেই। বিয়ের আগে সবার এমন কম বেশি রিলেশন থাকে। সবাই তো আর তোর মতো সারা জীবন বইয়ে মুখ গুজে থাকে না। আমি জবাব দিলাম না। আপা আবার বলে উঠল, শুনতে জাঙ্কুক অনেক ভালো ছেলে। ওর সম্পর্ক না থাকলে আরো আগেই তোর দুলাভাই আর আমি তোদের বিয়ের কথা ভেবে রেখেছিলাম। ভালোই হয়েছে ওই মেয়ের সাথে সম্পর্ক নেই। আপা, তুমি বুঝতে পারছো না। আপা এবার রেগে গেল, ধমক দিয়ে বলল, কি বুঝি নাই? আমাকে বস তুই। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম। সাহস নিয়ে বললাম, এত কিছু জানি না আমি। শুধু জানি করব না মানে বিয়ে করব না, ব্যাস। আপাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে রুম থেকে বেরিয়ে উঠানে চলে গেলাম। মাচার উপরে বসে ভাবছি কিভাবে বিয়েটা ভাঙা যায়। জাঙ্কুক ভাইয়ের উপর খুব রাগ হচ্ছে। আরে ভাই, তোর এত সমস্যা বিয়ে করতে, তাহলে তুই গিয়ে বল না সবাইকে। আমাকে কেন বলছিস? আমার এত কিসের দেয় যত সব। একা একা এখানে কি করছো? আমি চমকে পিছনে তাকালাম। প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে দাঁড়িয়ে আছে জাঙ্কুক ভাই। মেজাজটা এমনিতেই খারাপ ছিল, তার উপস্থিতিতে আর প্রশ্ন শুনে আরো খারাপ হয়ে গেল মেজাজটা। সোজা সাপটা জবাব তো দিলামই না, উল্টো বললাম, মশা মারছি, মারবেন? তিনি এগিয়ে এলেন, বসলেন না, বললেন, তোমাকে মশা মারার কাজ কে দিয়েছে? কেউ না, আমার ইচ্ছে হয়েছে। হয়েছে কি? কি হবে? মেজাজ খারাপ কেন? এমনি। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আচ্ছা যাই হোক, বাসায় বলেছো? কি বলবো? দিনে যা বললাম। আমার মেজাজ এত খারাপ হলো আমি উঠে দাঁড়িয়ে রাগী স্বরে বললাম, শুনুন, আপনার যখন এতই সমস্যা তখন এক কাজ করুন, আপনি নিজে গিয়ে বলুন যে আপনি আমাকে বিয়ে করবেন না। আমি পারবো না কাউকে কিছু বলতে। কথা শেষ করে চলে যাচ্ছিলাম, তখন উনি হাত ধরে আটকালেন। চমকে গেলাম আমি। এই প্রথমবার তিনি আমার হাত ধরেছেন। আমার যে কি হলো, এক মুহূর্তের জন্য কথা বলতে ভুলে গেলাম। তিনি বললেন, আমি যদি বলতে পারতাম তাহলে তো আর তোমাকে বলতে বলতাম না। আমার সব তালগোল পাকিয়ে গেছে, কথা বলতে পারছি না, শুধু ফ্যাল করে তার দিকেই তাকিয়ে আছি। তিনি বললেন, কথা বলছো না কেন? হ্যাঁ, হ্যাঁ আবার কি? আমি স্বাভাবিক হওয়ার চেষ্টা করলাম। তখনও আমার হাত ওনার হাতের মুঠোয়। এই প্রসঙ্গে আমি কিছুই বললাম না। আমি বললাম, কি বলেছেন? বলেছি আমার পক্ষে বাসায় এই কথা বলা সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ আছে।
যেই কারণ থাকুক না কেন আমার পক্ষেও সম্ভব নয়। আপাকে বলেছি, তাতেই আপা হাজারটা প্রশ্ন করা শুরু করে দিয়েছে। রাগ করে তাই উঠোনে চলে এসেছি। কি বলেছে? আমি কেন আপনাকে বিয়ে করব না সেটার কারণ জানতে চেয়েছি। তুমি কি বলেছো? কি বলবো? আমার কাছে তো আর বলার কোনো কারণ নেই, এজন্যই বাইরে চলে এসেছি। তিনি দম নিয়ে বললেন, দেখো তে, যা করার কিন্তু তোমাকেই করতে হবে। আরে আশ্চর্য তো, এখানে আমার কি করার আছে? তাহলে তুমি কি চাও, সব জেনে শুনে আমাকে বিয়ে করতে? আমি বলতে চাইলাম, হ্যাঁ, আমার কোনো আপত্তি নেই, কারণ পুরনো কোনো অতীত থাকতেই পারে, সেটা ধরে তো আর বসে থাকলে চলবে না। আমি আপনাকে বিয়ে করতে চাই, কিন্তু এই কথাটা মুখে বলতে পারলাম না। লজ্জায় বলার সাহস হলো না। মুখে বললাম, আমি কিছু চাই না। তাহলে তুমি বাসায় কিছু বলবে না? বলার মতো কিছু নেই আমার। বাড়ির দরজা থেকে আপার কণ্ঠ শোনা যাচ্ছে। আপা ডাকছে আমার, তে, বাইরে তুই, ঘরে আয়। আমার প্রাণ যায় যায় অবস্থা। তড়িঘড়ি করে বললাম, বাসায় যেতে হবে। তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, তো যাও, তোমাকে ধরে রেখেছে কি? আমি আমি বোকার মতো দুজনের হাতের দিকে তাকিয়ে বললাম, হ্যাঁ, ধরেই তো রেখেছে। এবার তিনিও হাতের দিকে তাকালেন। এখনো হাত ধরে রেখেছে, তাও খেয়াল নেই। অপ্রস্তুত ভঙ্গিতে হাত ছেড়ে দিয়ে উল্টো ঘুরে দাঁড়ালাম। অন্ধকারে মুচকি হাসলাম আমি। তারপর এক দৌড় দিয়ে বাড়ির ভিতরে চলে গেলাম। আপা আমাকে কিছুই বলল না, রুমে নিয়ে গিয়ে শুধু বলল, ঘুমা। আমিও আর কথা না বাড়িয়ে চুপচাপ শুয়ে পড়লাম। সকালে কাউ কাউ শব্দ শুনে ঘুম ভাঙল। এত শব্দ যে বেশিক্ষণ আর ঘুমিয়ে থাকা সম্ভব হলো না। বাড়ির বাচ্চা কাচ্চারা সব নতুন জামা পরেছে। রান্নাঘর থেকে ইলিশ মাছ ভাজার ঘ্রাণ আসছে। আপা আমাকে দেখে এরা উঠে বলল, তোর জ্ঞান বুদ্ধি আর হলো না রে, বাড়ির ভিতরে মেহমান আর তুই মাত্র ঘুম থেকে উঠলি। যা, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নি। আমি আর কথা বাড়ালাম না, ফ্রেশ হয়ে সবার সাথে খেতে বসলাম। জাঙ্কু ভাই এলেন কিছুক্ষণ পর। আমার পাশের চেয়ারটা টেনে বসলেন। তাকে ভীষণ স্বাভাবিক দেখাচ্ছে। আপা আর মা সবাইকে খাবার বেড়ে দিচ্ছেন। তিনি আমাকে এটা ওটা এগিয়ে দিচ্ছেন। নিজের প্লেটের বড় মাছের পিসটাও আমার প্লেটে তুলে দিলেন। গতকাল রাতেও তার কেমন ব্যবহার ছিল, আর এখন এত যত্ন দেখে আমার বিষম খাওয়ার উপক্রম। কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না। কোনো রকম খাওয়া শেষ করেই আমি রুমে চলে এলাম। ইয়নমিন এসে তাড়া দিতে লাগলো তাড়াতাড়ি তৈরি হওয়ার জন্য, কারণ গতকাল ওদেরকে আমি কথা দিয়েছিলাম মেলায় ঘুরতে নিয়ে যাব। ওদের তাগাদার জন্যই লাল পাড়ের একটি সাদা শাড়ি বের করে আলমারি থেকে পরে নিলাম। আপা তখন রুমে ঢুকলো, জিজ্ঞাসা করলো, কি করছিস? রেডি হব, ঘুরতে যাব। আপা ইয়নমিনকে রুম থেকে বের করে দিয়ে দরজা আটকে দিল। আলমারির অন্য তাক থেকে একটি শাড়ির প্যাকেট বের করলো। একটা লাল জামদানি শাড়ি ভেতরে। শাড়িটা বেশ সুন্দর। আমি হাতে নিয়ে বললাম, সুন্দর তো, কবে কিনেছো? আমি কিনিনি। তাহলে কে কিনেছে? তোর দুলাভাই আর জাঙ্কু। ওহ, অনেক সুন্দর হয়েছে, তোমাকে খুব মানাবে। এটা আমার জন্য নয়, তোর জন্য। আমি অবাক হয়ে বললাম, আমার জন্য? হুম, লাল ব্লাউজ পেটিকোট আমি আগেই পরেছিলাম। এবার আপা শাড়ি পরতে বললেন। আজ তোর বিয়ে, আকাশ থেকে পড়ার উপক্রম আমার। দুমদাম এমন কথা শুনছি যে যখন তখন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে শিওর। আমার বিয়ে মানে কার সাথে? জাঙ্কুকের সাথে। অদ্ভুত কথা বলছো তো, এমন হুটহাট বিয়ে কে করে? কেউ করুক আর না করুক, তোরা করবি। কিন্তু কেন? তোর মতিগতি ভালো না, তাই আজ কাবিন করে ডাকবো, পরে অনুষ্ঠান করে বিয়ে দেব। এটা কি জোর জবরদস্তি হয়ে যাচ্ছে না? আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করছে না কেউ? মতামত আবার কি নেব? জাঙ্কুকে বিয়েতে রাজি, গতকাল রাতেই কথা হয়েছে। এই বাড়িতে সবাই এসেছে তো বিয়ের কথাবার্তাই বলতে। ভালোই হলো, আগেই কাবিনটা হয়ে যাবে। জাঙ্কুক ভাই বিয়েতে রাজি? তুমি শিওর? হ্যাঁ। তুমি একা একবার জিজ্ঞেস করে দেখেছো? করেছি। আমি চেয়েছিলাম আরো দুদিন পরে হোক। ও নিজেই বলল আজকেই বিয়ের কথা। সত্যি? তোকে কেন মিথ্যে বলবো আমি? আমার হিসাব মিলছে না কিছুতেই। আমাকে বলেছে বিয়ে ভাঙতে, এদিকে আপাকে নিজেই বলেছে আজকেই বিয়ের কথা। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে আমি কিছুই বুঝতে পারছি না। সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কথা বলতে বলতে আপা আমাকে গয়নাগাটিও পরিয়ে দিয়েছে, সাজিয়েছে একদম হালকা। তবুও যখন আয়নায় নিজেকে দেখলাম, নিজেই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর লাগছে। পর মুহূর্তেই বিষণ্ণ মুখে বললাম, আপা, তুমি আরেকবার ওনার সাথে কথা বলো।
কারোর সাথে আর কোনো কথা বলতে হবে না। জাঙ্কুক বিয়ের জন্য দুই পায়ে খাড়া। আর তুই এত নাটক করছিস কেন? তোর পেটের খবরও আমি জানি। মানে এত মানে করিস না তো। তুইও যে জাঙ্কুককে পছন্দ করিস আমি জানি, তোর ডায়েরি পড়ে জেনেছি। লজ্জায় পারছি না শুধু মাটির সাথে মিশে যেতে। তোমার পায়ে পড়ি আপা, এই কথা কাউকে বলো না। ইস নেকা, আমি কেন কাউকে বলতে যাব রে? আমাকেই তো বলেছে জাঙ্কুক। কি বলছো? উনি কিভাবে জানলো? কিভাবে আবার? তোর ডায়েরি পড়ে? আর তুইও এত বোকারে তে, এভাবে ব্যক্তিগত ডায়েরি কেউ টেবিলের উপর রাখে? আমার রুমে সচরাচর কেউ আসে না, আসলেও বই খাতা ঘাটে না বলেই কখনো ডায়েরি লুকিয়ে রাখার প্রয়োজন মনে করিনি। কিন্তু আসল মানুষটার কাছেই যে ডায়েরিটা চলে যাবে তা তো বুঝিনি। আপার কাছে জানলাম এর আগেও একদিন তিনি বাড়িতে এসেছিলেন, আমি জানতাম না এটা। ওই দিনই সে আমার ডায়েরি পড়ে জেনেছে এসব। নিজে জেনে শুধু ক্ষান্ত হয়নি, আপাকেও জানিয়েছে। তারপর আর কি, আপা দুলাভাইকে জানিয়েছে। জাঙ্কুক ভাইয়েরও এর আগের সম্পর্কটা নেই, দুই দুই চার মিলে গেছে। এদিকে আমার বিয়ের জন্য বাড়ি থেকে ছেলে দেখা হচ্ছিল। বিয়ের জন্য এর চেয়ে উত্তম সুযোগ তো আর হয় না। আমি শুধু এটাই বুঝতে পারছি না যে তাহলে আমার সাথে এরকম নাটক করার মানে কি? বিয়ে কেন ভাঙতে বলা হলো? আর তার বিয়েটার কথা, সেটা কি মিথ্যে নাকি সত্যি? পেটের ভিতর সব প্রশ্ন জটলা বেঁধে আছে। আমার রেডি হওয়া হলে হলঘর ভরে গেল কাছের আত্মীয় স্বজন দিয়ে। কাজে এলেন, চোখের পলকেই আমার কাবিন হয়ে গেল। যেই মানুষটাকে নিয়ে এক সময় জল্পনা কল্পনা করতাম, সেই মানুষটা এখন আমার একান্তই ব্যক্তিগত মানুষ। আমার জাঙ্কুক ভাইয়ের সাথে দেখা হলো বিয়ে পড়ানোর পর। অফ হোয়াইট রঙের একটি পাঞ্জাবি পরেছে, কি সুন্দর লাগছে মাশাআল্লাহ। কারো আবার নজর না লেগে যায়। মুগ্ধতা প্রকাশ করলাম না, বরং রাগে একটি লোক নিয়ে তাকালাম। অদ্ভুত বিষয়, তিনি হাসছেন। আপা দুলাভাই টেনে উঠোনে নিয়ে গেলেন আমাদের, ছবি তুলতে বললেন। আমি তখনও ওনার উপরে রেগে আছি। ক্যামেরাম্যান আমার দুলাভাই, ছবি একটা তুললেন আর ডিরেকশন দিলেন 100টা। এভাবে না, ওভাবে দাঁড়া, একটু হাস, ক্লোজ হ, তে কাঁধে হাত রাখ, হাতটা ধর, আর কত কিছু। আমি রাগ দেখাতেও পারছি না। উনি বেশ স্বাচ্ছন্দ্যে দুলাভাইয়ের ডিরেকশন ফলো করছেন। আমি আর অপেক্ষা করতে পারলাম না। ছবি তোলার মাঝেই জিজ্ঞাসা করলাম, আমাকে বিয়ে ভাঙতে বলে আবার নিজেই নাচতে নাচতে বিয়ে করতে চাওয়ার মানে কি? তিনি একগাল হেসে আমার দিকে তাকিয়ে বললেন, সারপ্রাইজ। আমিও তখন তার দিকে তাকিয়েছিলাম। ওই মুহূর্তে একটি ছবি তুলে ফেলছে দুলাভাই। ছবিটা নাকি এত সুন্দর হয়েছে যে খুশিতে গদগদ হয়ে সবাইকে ধরে ধরে ছবিটা দেখাচ্ছিলেন তিনি। সবার প্রশংসায় উৎসাহিত হয়ে দুলাভাই আরো পোজ শিখিয়ে দিচ্ছেন। আমাদের পালিত দুটো কবুতর ধরে এনে আমাদের দুজনের হাতে দিয়ে বললেন, এবার সুন্দর করে দুজনে হাসো তো। বকুলতলায় একজোড়া কবুতরের সাথে নতুন বর্ব, দারুণ হবে ছবিটা। আমি হাসতে পারছিলাম না, মুখ গোমড়া করে রেখেছি। দুলাভাই বারবার হাসতে বলছেন, কিন্তু আমার হাসি আসছে না। আমি কি করব? জাঙ্কুক তখন ক্যামেরার দিকে তাকিয়ে ডাকলেন, তে। আমি জিজ্ঞাসা শুরু দৃষ্টিতে ওনার দিকে তাকালাম। তিনিও এবার আমার দিকে তাকিয়ে বললেন, একটা কথা বলবো? বলুন। আমিও তোমাকে ভালোবাসি। আমি ভুরু কুঁচকালাম। জাঙ্কুক ভাই দুষ্ট হাসি দিয়ে বললেন, ডায়েরিতে যে লিখেছিলে তোমাকে ভালোবাসি জাঙ্কুক ভাই, মনে নেই? উত্তরটা দিলাম এখন। আমি এবার লজ্জা পেলাম এবং মাথা নত করে হেসে ফেললাম। দুলাভাই জোরে বললেন, পারফেক্ট। এরপর ক্লিকের শব্দ হলো। দুলাভাই দৃশ্যটি ফ্রেমবন্দি করে ফেলেছেন। এই ছবিটা আগের ছবির থেকেও সুন্দর হয়েছে। দুলাভাই সবার প্রশংসায় ভাসছে। জাঙ্কুক ভাই সেই সুযোগে টুক করে চুমু খেলেন আমার গালে। আমি হতভম্ব হয়ে তার দিকেই তাকালাম। তিনি মাচার উপরে বসলেন, হাত ধরে টেনে নিয়ে আমাকেও পাশে বসালেন। আমি কপট রাগ দেখে তাকে বললাম, কেন আমাকে বিয়ে ভাঙতে বললেন? আপনার যখন এতই বিয়ে করার শখ ছিল, আর আপনি যখন সবকিছুই জানতেন আর আমাকেও ভালোবাসেন। জাঙ্কুক ভাই ডেভিল মার্কা হাসি দিয়ে বলল, আসলে জেনি আর আমি খুব ভালো বন্ধু ছিলাম। ভালোবাসাটা জেনির দিক থেকে প্রথম শুরু হয়েছিল। ও এক প্রকার জোর করে আমার সাথে রিলেশনে আসে। জেনিকে আমার বন্ধু হিসেবে ভালো লাগলেও প্রেমিকা হিসেবে তেমন ততটা ভালো লাগতো না। ও যা চাইতো আমার থেকে আমি তা কখনোই ওকে দিতে পারতাম না, আর এসবে আমার ভালোও লাগতো না। কিন্তু জেনি জোর করে রিলেশনটা কন্টিনিউ করতো। এক পর্যায়ে আমার থেকে ওর চাওয়া পাওয়া কমপ্লিট না হওয়ার কারণে ওর সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। আর বিয়ের কথাটা
ওটা তো আমি তোমাকে একটু চেতানোর জন্য বলেছিলাম। দেখছিলাম আমার প্রতি ভালোবাসাটা আদৌ তোমার কতটা গভীর, যে আমি বিয়ে করেছি, আমার রিলেশন আছে, এটা জেনেও তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? তোমার সিক্রেট লাভটা এখনো আমার জন্য কতটা গভীর হয়ে আছে এটাই দেখতে চাইছিলাম। আর জেনির সাথে ব্রেকআপের পর আর তোমার ডায়েরি পড়ার পর থেকে কেমন যেন আমার অনুভূতি হলো শুধু তোমার দিকেই টানছে। তোমাকে দেখতে খুব ইচ্ছে করতো, মনে হতো যেন তুমি আমার হৃদয়ের পুরোটা জুড়েই রয়েছো। আর তারপরে সবকিছু ভেবে চিন্তে আমি ভাবিকে বললাম, সবকিছু তুই জানো। যাই হোক, আজকে কিন্তু আমাদের বাসর রাত। জানো তো বাসর রাতে কি হয়? আপনি এগুলো কি বলছেন? কি বলছি বুঝতে পারছো না? এতটাও ছোট নয় তো, আজকে কিন্তু ছাড়া পাচ্ছ না। আমি কিন্তু আদর করব, তুমি চাও বা না চাও। আমি ঘরে গেলাম, যাও আমি আসছি, রেডি হও। আর শাড়ি খুলবে না, শাড়িতে তোমাকে মারাত্মক হট লাগে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। তাড়াতাড়ি রুমে যাও। খাটের উপরে বসে আছি আমি, আর মনে মনে ভাবছি মাঝে মাঝে ভুল থেকেও ভালো কিছু হয়। এই যে ভুল করে ডায়েরিটা রেখেছি, এই কারণেই তো আজকে আমার সিক্রেট লাভটি পূর্ণতা পেল। হঠাৎই দরজা খোলার আওয়াজ এলো, ধুপ করে উঠলো আমার বুকটা। জাঙ্কুক ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। আমি আরো গুটিসুটি দিয়ে গেলাম। জাঙ্কুক আমার কাছে এসে বসে বলল, তোমাকে মারাত্মক সুন্দর লাগছে, আমি যে আর কন্ট্রোল করতে পারছি না। কি আছে তোমার ভিতরে বলো তো? আমি কোনো কথা বলছি না, আজকে তো দেখতেই হবে। তোমাকে দেখলে কেন আমার ছটফটানি বেড়ে যায়। জাঙ্কুক আমার ঘোমটা সরিয়ে আমার দুগালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ সময়। তারপরে আমার ঠোঁট দুটো দখল করে নিল নিজের ঠোঁট দিয়ে। আমার শরীরে কারেন্ট লেগে গেছে যেন, আমি পাগল হয়ে যাচ্ছি জাঙ্কুকের অবাধ হাতে বিচরণ। জাঙ্কুক আমাকে জড়িয়ে নিল তার ভালোবাসার স্পর্শ। How you don't know how to keep your business clean? Mommy, I'm out, daddy's getting hot, and the money's hot, doing something unholy. He's গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।